প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনী। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ইরানকে শেষ সতর্কতা দিয়েছে, পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হয়ে গেছে। কারণ আমি আপনাদের আগে বলেছিলাম এবং আপনারা সকলে এই কথাটি আগে থেকে জানতেন যে আমেরিকা কখনোই চুক্তি চায় না, সে শুধু সময় চায়। যে সময়টা সে পেয়েছে এবং বেশ ভালো রকমের সময় পেয়েছে, যার মধ্যে সে প্রস্তুতি নিয়েছে এবং এখন ইরানের উপর হামলা করার হুমকি দিচ্ছে। এই রিপোর্টটি দেখে নিন। ডোনাল্ড ট্রাম্প গত রাতে বলেছেন শনিবার পর্যন্ত ইরানের কাছে সময় আছে। ইরান ঘোষণা করুক যে হরমুজ প্রণালী মুক্ত, সমস্ত জাহাজ কোনো বাধা বিপত্তি ছাড়া আসতে পারবে, যেতে পারবে, অন্যথায় আমরা ইরানের উপর বড় হামলা করব। মানে এগুলো অনেক বড় বড় হুমকি। আমি সংক্ষেপে আপনার সামনে এই কথাটি তুলে ধরলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা কি পরিস্থিতিতে আছে এবং তার উদ্দেশ্য কি। এখন আমেরিকা বলেছে যে ইরান আমাদের জানিয়েছে আমরা হরমুজ প্রণালীতে যে জাহাজের উপর হামলাগুলো চালিয়েছিলাম সেগুলো আমরা ইচ্ছে করে করিনি, ওটা একটা কারিগরি ত্রুটি ছিল, যার কারণে আমরা হামলা চালিয়েছিলাম। বিশেষ করুন আমেরিকার এই যে কথা, ইরান এরকম কোনো মন্তব্যই করেনি। ইরান তো আর চুনোপুটি নয়। ইরান সমস্ত আরব দেশকে অলরেডি কড়া জবাব দিয়ে রেখেছে, হামলা চালিয়ে রেখেছে। তো ইরান এইসব ড্রামাবাজি কেন করবে? সে কোনো সাফাই কেন দিতে যাবে? ইরানের যে পরিস্থিতি তা হলো ইরান কোনো অবস্থাতেই সাফাই দিতে যাবে না। ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের ইজ্জত বাঁচাচ্ছেন। যাই হোক, আমেরিকা ইরানকে বলেছে যে শনিবারের মধ্যে ইরান ঘোষণা করুক যে সে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল নেবে না। ইরান যদি এমনটা না করে তবে ইরানকে খেসারত দিতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে আমরা ইরানের উপর হামলা করব। আমি যেমনটা আপনাদের কাছে বলেছিলাম যে আমেরিকা এই চুক্তিটি নষ্ট করবে। এই নিন আমার আরও একটি খবর সত্যি হতে দেখছেন আপনারা। এই রইল রিপোর্ট। আমেরিকা MOU লঙ্ঘন করে ইরানের সাথে চুক্তি ভেঙে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বদলে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলছেন আমেরিকার সাথে কেবল সেই ব্যক্তিই কথা বলতে পারে যে এই কথাটি মানে যে ইরানের পক্ষ থেকে আমেরিকার সাথে যুদ্ধ করা উচিত। যদি কারো কলিজা থাকে কেবল সে মানুষই আমেরিকার সাথে চুক্তি করতে পারে, আমেরিকার সাথে কথা বলতে পারে। ইরানের স্পিকার গালিবাফ নিজের কথা শেষ করতে গিয়ে বলেছেন সম্প্রতি যে যুদ্ধটি হলো সে যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ধারণা ছিল যে ইরান এই যুদ্ধে জিততে পারবে না, কিন্তু এখন তাদের চিন্তাভাবনা বদলে গেছে। সবচেয়ে বড় কথা হলো ইরান আমেরিকার মুখে থুতু দিয়ে এই ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে আমরা আমেরিকাকে পুনরায় আলোচনার কোনো প্রস্তাবই দেইনি, আমরা আমেরিকার কাছে আলোচনার জন্য কোনো অনুরোধ করিনি, বরং যারা মধ্যস্থতাকারী ছিল তারা নিজেরা মাঝখানে পড়ে আমাদের কাছে এসেছিল এবং বলেছিল আমরা শান্তি আলোচনা করতে চাই। তখন আমরা শুধু তাদের অনুমতি দিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা কথা বলতে পারেন। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। স্যাটেলাইট ইমেজ এসেছে। এখন ইরানও আমেরিকার নীতি, চুক্তি ও MOUকে উপেক্ষা করে নিজের পারমাণবিক স্থাপনাগুলো আপগ্রেড করছে, সেগুলো দরজা খুলে দিচ্ছে এবং পারমাণবিক অর্থাৎ ইউরেনিয়াম নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এখন আপনাদের এটাও জানিয়ে রাখি যে ইরানের কাছাকাছি আমেরিকার 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ইরানের জন্য এটা কতটা কঠিন সময় এবং কত বড় একটা সংকটের মুহূর্ত। দোয়া করুন, শিয়া সুন্নি বিদ্বেষ থেকে দূরে থাকুন। যে মানুষটি মানবতার জন্য নিজের জীবন দিয়ে গেলেন, শিয়াদের প্রতি ঘৃণায়, একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণায় তার বিরুদ্ধে যারা ভিডিও বানাচ্ছে, আপনারা তাদের মানসিকতা বুঝতেই পারছেন। ইরানের প্রতি ঘৃণাই নয়, বরং শিয়াদের প্রতি ঘৃণায় একটা সম্প্রদায় এমন উপায়ে ডুবে রয়েছে যে মুসলমানদের মধ্যে একতা তৈরি হতে পারছে না। স্বস্তির খবর হলো আরব দেশগুলো ইরানের সাথে কথা বলছে। বড় কথা হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে সফরে যাচ্ছেন। উদ্দেশ্য এটাই হবে যে ওমান এবং অন্যান্য আরব দেশগুলোর সাথে সরাসরি কথাবার্তা বলে ইরান নিজের বিষয়গুলোর সমাধান করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী লিখেছেন এবং বলেছেন UAE আমাদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে সঙ্গ দিয়েছে এবং এই বিষয়ে UAE-কে আমাদের কাছে জবাবদিহি করতেই হবে। UAE এর প্রতি আমাদের ক্ষোভ রয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তা বলেছেন আমেরিকা যদি ইসলামাবাদে হওয়া চুক্তিটি মেনে না চলে তবে আমরাও কোনো চুক্তিতে বাধ্য থাকব না। এরপর আমাদের যা করার আমরা তাই করব। ইরান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমেরিকার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এটি দাবি করে যে চীন, রাশিয়া এবং আমাদের সংযোগকারী যে আন্তর্জাতিক করিডোরটি ছিল সেটির উপর আমেরিকা হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমেরিকা, ইরান, সৌদি আরব, কাতার এবং আরও 2-1টি দেশ রয়েছে যারা খুব শীঘ্রই একসাথে মিলে এই পরিস্থিতির উপর আলোচনা করতে যাচ্ছে, কিন্তু তারা কোন জায়গায় এবং কবে আলোচনা করবে তা এখনও নিশ্চিত হয়নি। ইরানের উপর আরও একবার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, যার ফলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন।
এবং বলেছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তার অবমাননা। সুতরাং আমেরিকার দ্বারা যে লঙ্ঘন করা হয়েছে সেই লঙ্ঘনের জবাব এখন লঙ্ঘন দিয়েই দেওয়া হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেস্ট ফ্রেন্ড মোহাম্মদ বিন সালমানের সাথে এ বিষয়ে কথা বলেছেন। আমেরিকার সন্ত্রাসী হামলায় 2 দিনে ইরানের 17 জন শহীদ হয়েছেন এবং আহতের সংখ্যা 115 পার হয়ে গেছে। ইরানের সরকার ঘোষণা করেছে যে আমরা শত্রুর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। পরিস্থিতি অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, দেখুন সে ভয় পেয়ে গেছে, অত্যন্ত বেশি হতভম্ব ও পেরেশান এবং ঘাবড়ে গিয়ে সে হুমকি দিয়েছে, যদি ইরান আমাকে মারার চেষ্টা করে এবং আমাকে মেরে ফেলে তবে আমাদের হাজার হাজার মিসাইল ইরানের আলাদা আলাদা শহরের উপর আছড়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছে, আর আমরা ইরানের প্রতিটি এলাকা মাটির সাথে মিশিয়ে দেব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে খেই হারিয়ে ফেলেছেন। সবশেষে নিজের এই হুমকির পরপরই সে প্রেজ টু আল্লাহ অর্থাৎ পরমেশ্বরের জিকিরও করেছে, আল্লাহর নামও নিয়েছে। আমি তো এটাই বলবো, হে গোলাপী শুয়োর, আজকের তারিখে তুই ইসলাম কবুল করে নে, আমরা তোকে মাফ করে দেব। আসল সত্যি এটাই যে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তিটি ছিল তা পুরোপুরি ভেস্তে যেতে দেখা যাচ্ছে। ইরান এতদিন এসে একদম সঠিক হুমকি দিয়েছে, এই নেন যুদ্ধের দিকে আমরা আরও এক কদম এগিয়ে গেলাম। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের মোহাম্মদ বাঘের জোলকাদর, যিনি সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি অর্থাৎ সুপ্রিম লিডারের যে গ্রুপ রয়েছে তিনি সেটির প্রধান, তিনি বলেছেন এখন যদি ইরানের অবকাঠামোর উপর হামলা করা হয় তা সে আমাদের রেল লাইনের হোক বা রাস্তাঘাট হোক, আমরা ইসরায়েলের উপর হামলা করব। এই তো কাজের মতো কথা। এমনকি আমি তো এখানে ইরানকে এই পরামর্শ দেব যে আপনারা শুধু এই কৌশলটি অবলম্বন করুন। আরব ভূমি থেকে আপনাদের উপর হামলা হোক কিংবা ডিয়েগো গার্সিয়া থেকে হামলা হোক, সিরিয়া লেবানন থেকে হামলা হোক, যেখান থেকে আপনাদের উপর হামলা করা হোক না কেন তাতে কোনো কিছু যায় আসে না, আপনারা সরাসরি মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করুন। ইরান এখন প্রস্তুতি নিচ্ছে এবং ইরান দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতিতে রয়েছে। আমেরিকা এবং ইরানের যুদ্ধ যেন নতুন করে শুরু না হয়ে যায় সেজন্য মধ্যস্থতাকারীরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের কথা তো আপনারা জানেনই, তবে কাতারের বিষয়টিও জেনে নিন। কাতারের একটি শীর্ষ প্রতিনিধি দল এই মুহূর্তে তেহরানে রয়েছে। আল্লাহু আকবার, এটি কাতারের ভালো দিক, এটি কাতারের উদারতা। আল্লাহ কাতারকে নিরাপদে রাখুক এবং ইরানকেও। যারাই যুদ্ধ থামাতে চাইছে সেই সব দেশের সাথে নম্র আচরণ করা উচিত। কাতার সমস্ত আঘাত সহ্য করার পরেও ইরানের পাশে রয়েছে এবং ডিঅ্যাক্সেলেশনের জন্য যাতে যুদ্ধ শুরু না হয় সেটির উপরও ইরান অবস্থান করেই কাজ করে যাচ্ছে। এখন একটি ইতিবাচক খবর আছে। এ দেখুন, ইসরায়েলের ভেতরে আমেরিকা যে F-22 ফাইটার জেট মোতায়েন করে রেখেছিল এখন সেই ফাইটার জেটগুলো ইসরায়েল থেকে উড়াল দিয়ে ফেরত আমেরিকায় নিয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা এই ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের উপর আবারও বিশ্বাস করে বসবেন। ওদিকে রাশিয়া দ্বিতীয়বারের মতো ঘোষণা করে দিয়েছে যে আমরা আমাদের স্টাফ ও বিজ্ঞানীদের ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ফেরত পাঠাচ্ছি। এখন এ বিষয়টি পরিষ্কার যে কাতারের প্রতিনিধি দল ইরানে পৌঁছেছে। পাকিস্তানও ক্রমাগত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখছে এবং আরবের আরও 2টি দেশ রয়েছে যারা এই মুহূর্তে ইরানের সাথে যোগাযোগে আছে। সৌদি আরবও ইরানের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলছে না, কারণ এখন বিষয়টা এমন পরিস্থিতিতে এসে পৌঁছেছে সবাই জানে যে ইরান এখন একটি আহত সিংহের মতো, আর সে যখন থাবা মারবে তখন পুরো দুনিয়ার উপর তার আঁচড় পড়বে। এই মুহূর্তে ইরান চরম ক্ষোভে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 3 ঠ্যাং কাঁপছে। আমি গতকাল থেকেই আপনাদের বলছি যে ভাই 3 ঠ্যাং কাঁপছে। এখন এর পরের কাহিনী হলো আমেরিকা একটি বিবৃতি জারি করে বলেছে আমরা ইরানের উপর এই যে 2-3 দিন ধরে হামলা চালিয়েছে তা ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য করেছে, যাতে ইরান কূটনৈতিক উপায়ে বিষয়গুলোর সমাধান করে এবং চুক্তি করে। এই কথার কি কোনো মানে হয়? এটা একদমই একটা যুক্তিহীন কথা, কারণ তারা বুঝে গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা টের পেয়ে গেছে যে এই 3 দিন আমরা যে হামলা চালিয়েছে তার বদলে ইরান আমাদের দফা রফা করে দেবে। আর ইরান নিজের সমস্ত আরব সহযোগীদের বলে দিয়েছে যে মাঝখানে লাগতে এসো না, অন্যথায় পিঠের চামড়া লাল হয়ে যাবে। এখন এরপর থেকে সমস্ত আরব দেশ ইরানকে বোঝাতে শুরু করেছে, আরে ভাই 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 প্লিজ ভাই। এই অবস্থা এখন ট্রাম্প সরকার বলেছে যে ভাই আমরা তো এখন হামলা এই জন্য করেছিলাম যাতে ইরান চাপের মুখে পড়ে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে, আর আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই যে আমরা ইসরায়েলকে বলবো ইরানের উপর হামলা করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু থামুন, এই বিবৃতিতে আমাদের বেশি খুশি হওয়া উচিত হবে না, কারণ সে তো একটা গোলাপি শুয়োর। কারণ ডোনাল্ড ট্রাম্প সরকার এখন কি বলছে আর 2 ঘন্টা পরে কি বলবে তার কোনো ভরসা নেই। ইরানের সুপ্রিম লিডারের যিনি উপদেষ্টা, এটা কোনো ছোটোখাটো পদ নয় ভাই, সরাসরি সুপ্রিম লিডারকে পরামর্শ দেয়া ব্যক্তি। তিনি মাসাদে পুরো জনতার সামনে বলেছেন যে আমাদের সুপ্রিম লিডারের রক্তের বদলা নেওয়া আমাদের অধিকার ও দায়িত্ব, এবং আমাদের নেতাদের দায়িত্ব হলো আমরা এর প্রতিশোধ নেবই।
فریاد بزرگ رو ملت ما بیان میکنه. ملت دفاع از حقوق خودش رو میخواد. اگر شما میگویید ما باید فلان حقوقمون بکنن، اموالمون رو آزاد کنیم، بزرگترین دارایی ملت ما. ইরান কাউকেই রেহাই দেওয়ার মতো মুডে নেই। ইরানের পার্লামেন্ট মেম্বার বলেছেন ইউএই এর থেকেও বদলা নেওয়া হবে। যেভাবে ইউএই শত্রু আমেরিকার সঙ্গ দিয়েছে, ইসরায়েলের সঙ্গ দিয়েছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আইইএ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, বিশ্ব স্তরের যে আন্তর্জাতিক তেল বিভাগ রয়েছে, তারা জানিয়েছে যদি নতুন করে যুদ্ধ হয় তবে 2027 সালে পুরো পৃথিবীতে পেট্রোল, ডিজেল এবং এলপিজির এমন সংকট তৈরি হবে যা দুনিয়া সহ্য করতে পারবে না। দর্শক, তো বন্ধুরা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মুসলিম বিদ্বেষী লাখো গণহত্যার জন্য দায়ী ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকাকে যুদ্ধে লেবানন, গাজা এবং ইরানে অজস্র হত্যার কুশীলব বানানো বা আমেরিকাকে এই যুদ্ধে নামানোর জন্য নেপথ্যে বা প্রকাশ্যে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, লিন্ডসে গ্রাহাম উপরে চলে গেছেন। তাকে নিয়ে আলোচনা করব। 2 নম্বর বিষয়টি হলো হরমুজ নিয়ে এখন ফাইনাল রাউন্ডে টানাপোড়েন চলছে। হরমুজ কি ইরানের হাতে থাকবে নাকি এটা চলে যাবে আমেরিকার কন্ট্রোলে? এটা নিয়ে কিছু কথা বলবো। আর দুঃসংবাদটি আমি দুপুরে একবার দিয়েছি, আপনাদেরকে হয়তোবা আরেকবার সংক্ষিপ্ত স্মরণ করে দিব। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ, তাকে আল্লাহ পৃথিবীর সফর থেকে নিয়ে গেছেন। তার জান্নাত বাসী হন, দোয়া করি। কারণ এই ব্যক্তি মুসলিম উম্মার জন্য অনেক বড় বড় কাজ করে গেছেন, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। পুরো পৃথিবীতে অজস্র নিরীহ মুসলমানের জন্য কাজ করেছেন, অজস্র মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স বানিয়েছেন, গাজার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আজকের যে গাজা বা হামাস, যাদের অর্থায়নে টিকে আছে ধারণা করা হয় বা বলা হয়, সবাই জানে প্রকাশ্যে, সেই কাতার এই ব্যক্তির মাধ্যমেই আজকের গাজা এখন পর্যন্ত বেঁচে আছে বা খেয়ে পড়ে বেঁচে আছে, বা গাজার টপ লিডারদের, হামাসের লিডারদের যিনি আশ্রয় দিয়েছেন একদম প্রকাশ্যে। তামিম তার বাবার ফর্মুলাগুলোকে বাস্তবায়ন করছেন, কিন্তু এই ব্যক্তি মূলত আজকের কাতারকে পৃথিবীর বুকে এত উন্নত রূপে ফিরিয়ে এনেছেন। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কাতার আরব দেশগুলোর মধ্যে ভিন্ন মাত্রায় চলে। আরবরা ইরানকে ঘৃণা করে, কিন্তু কাতার আরবদের সাথে, কাতার আরবের দেশ হলেও ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তুরস্কের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গাজার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিশরের ব্রাদারহুডের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ, পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেখানেই মুসলমান নির্যাতিত হয় সেখানেই কাতার পৌঁছে যায়। এমন একটি দেশ কাতার। এবং পৃথিবীর এই মুহূর্তে যদি প্রথম সারির 1, 2, 3টি গণমাধ্যম থাকে, আল জাজিরা তার মধ্যে একটি। এই কাতার মুসলমানদের বক্তব্যকে, মুসলমানদের ভাষাকে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল জাজিরা তৈরি করেছে। পশ্চিমা মিথ্যা, বাকওয়াজ, গুজববাজ, মিথ্যার বাক্স বড় বড় গণমাধ্যমের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে আজকের যে আল জাজিরা, এটা কাতারের এবং এই ব্যক্তির হাত ধরে সৃষ্টি হয়েছে। শেখ হামাদ, তিনি বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আসেন তার ছবিটা আমরা আরেকবার দেখে। দুপুরে আমি তাকে নিয়ে বলেছি, আজকে ডিটেল বলবো না, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি শেখ হামাদ, তার জন্য অবশ্যই দোয়া করবেন। তার আমরা রুহের মাগফিরাত কামনা করি। 4 দিনের শোক ঘোষণা করা হয়েছে কাতার জুড়ে। তার বয়স হয়েছিল 74 বছর। তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। প্রিয় দর্শক, আমরা চলে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে, তারপরে লিন্ডসে গ্রাহামকে নিয়ে আমরা খবর দেব ডিটেলস। তার আগে আমরা একটু হরমুজ থেকে ঘুরে আসি। মার্কিন সেন্টকম জানিয়েছে ইরানের আগ্রাসন সত্ত্বেও হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। কে বলছে? আমেরিকা। অথচ পৃথিবীর সবগুলো গণমাধ্যম বলছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এখান থেকে সকল প্রকার
মানে কার্গো শিপ বন্ধ করে দিয়েছে ইরান, কিন্তু আমেরিকা বলছে যে না, স্বাভাবিক আছে। কোনটা সত্য? বড় বড় গণমাধ্যম বলছে যে কোনো জাহাজ এখান থেকে ঢুকতে পারছে না। ইরানকে চ্যালেঞ্জ জানিয়ে 3 দিন 3বার বেশ কয়েকটি জাহাজ এই প্রণালী ত্যাগের চেষ্টা করেছে বা ঢোকার চেষ্টা করেছে। ইরান 3 দিনই 3বারই তাদের উপর অ্যাটাক করেছে। ইরান বলছে হরমুজ প্রণালী ইরানের জলসীমা, এখানে ঢুকবেন বের হবেন ইরানের অনুমতি নিয়ে, আমেরিকা কেউ না। 10,000 মাইল দূর থেকে এসে ইরানের জলসীমা কন্ট্রোল করবে আমেরিকা? ইরান তো সৌদি আরব নয়, কাতার নয়, কুয়েত নয়, বাহরাইন নয়, জর্দান নয় যে তাদের মাথাটা বিক্রি করে দিবে 10,000 মাইল দূরে আরেকটা দেশের কাছে। সৌদি আরব কি করবে, কি খাবে, কিভাবে ঘুমাবে, এটা আমেরিকা বলে দেবে। কিন্তু ইরানের এমন কোনো বাপ নেই। ইরান এক আল্লাহকে ভয় করে, তারা মুসলিম। এই পরিচয়টা একমাত্র আল্লাহকে ভয় করতে বাধ্য করে, আর কাউকে তারা ভয় করে না। এটা তারা প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে। আজকে তারা 6টি দেশে একযোগে অ্যাটাক করেছে। একটি দেশে এতদিন অ্যাটাক করেনি, একটি আরব দেশকে কিন্তু ইরান কখনো অ্যাটাক করেনি এই পর্যন্ত। যতগুলো যুদ্ধ মানে আক্রমণ হয়েছে ইরানের সাথে, সেই দেশটি তো আজকে করেছে, তার নাম ওমান। কেন ওমানে করেছে আমি ডিটেল খবরগুলো কিন্তু আজকে দুপুরে দিয়েছি 4টার খবরে, দেখে নেবেন আপনারা। তারপর সংক্ষিপ্ত টাচ দিয়ে যাচ্ছে। আজকে ওমানি করার পেছনে মূল কারণ হলো ওমান আমেরিকার চাপে পড়ে গেছে, এবং আমেরিকার চাপে পড়ে কিছুটা ইরানের সাথে বিমাতা সুলভ আচরণ করছে বা ইরানের স্বার্থ এগেইনস্ট কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা আমেরিকা ওমানকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বাধ্য করতে চাইছে। মেশিন ঠেকায় ধরেন এক কথা, নতুবা সরকার পতন ঘটিয়ে দেবে। তো সেই জন্য আজকে ইরান ওমানের মধ্যে বড় সড়ো অ্যাটাক করেছে। কুয়েতে করেছে, কাতারে করেছে, বাহরাইনে করেছে, জর্দানে করেছে, অনেকগুলো দেশ একযোগে আজকে ইরান অ্যাটাক করে মোটামুটি মার্কিন ঘাঁটিগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে। প্রচুর মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করেছে, রাডার সিস্টেম ধ্বংস করেছে, মার্কিন মেনটেন্যান্স সিস্টেম যেখান থেকে তার যুদ্ধ বিমানগুলোকে মেনটেন করা হয় সেগুলো ধ্বংস করেছে, নৌবহর ধ্বংস করেছে, তাদের সেনাবাহিনীর মূল যে ইকুইপমেন্টগুলো যেখানে আছে সেই জায়গাগুলো ধ্বংস করেছে। শুধু আগুন আর আগুন দেখা গেছে, সাইরেন আর সাইরেন বেজেছে লং টাইম ধরে। এত বড়সড় ইরান আক্রমণ করেছে কারণ আমেরিকা রাতে প্রায় 150টি স্থানে ইরানের 150টি টার্গেটে আমেরিকা হিট করেছে। কারণ গত রাতে ইরান আবারও হরমুজে জাহাজকে টার্গেট করে অ্যাটাক করেছে। প্রতিশোধ হিসেবে আমেরিকা আবার ইরানের 150টি জায়গায় অ্যাটাক করেছে। আসেন কোন কোন জায়গায় করেছে সেই জায়গাগুলো আমরা একটু আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। আমেরিকা বলছে তারা মানে ইরানের বেশ কয়েকটি জায়গায় অ্যাটাক করেছে, তার মধ্যে আছে বন্দর আব্বাস, সিরিক, চাহবার, বন্দরি দেওর, জাস্ক ও আসালুয়েফ, এই শহরগুলোতে অ্যাটাক করেছে। আবার ইরান অ্যাটাক করেছে জর্দান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, মোট 6টি দেশে অ্যাটাক করেছে। আমরা একটু চলে আসি আপনাদের আরেকটি খবরে, সেটি হলো আজকের হরমুজ প্রণালীর লেটেস্ট আপডেটটা কি। তারপর লিন্ডসে গ্রামের জন্য কিন্তু সবাই অপেক্ষা করবেন, খুব ভালো মানুষ তিনি, হ্যাঁ, তার জন্য আমরা আজকে কিছু তথ্য আপনাদের জানাতে চাই। পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অবৈধ আসা যাওয়া বা তাদের উপস্থিতি ইরানকে নতুন মাত্রায় যুদ্ধে নামাতে বাধ্য করছে। রবিবার এক্স অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত ঘোষণায় পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ, এটার কর্তৃপক্ষের সংক্ষিপ্ত ভাষণ হলো পিজিএসএ, তারা জানিয়েছে এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতার কারণে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত বর্তমানে বন্ধ রয়েছে। এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বেআইনি তৎপরতা দ্রুত বন্ধ না হলে হরমুজকে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে এবং এখানে আর কোনো যান চলাচল করতে দেয়া হবে না। স্পষ্ট করে বলা হয়েছে এইখানে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় আমেরিকার খবরদারি বন্ধ করতে হবে, পাশাপাশি এই অঞ্চল আমেরিকাকে ত্যাগ করতে হবে এবং আমেরিকা যে তার নৌবাহিনীর উপস্থিতি রাখছে এটাকে বন্ধ করতে হবে। স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসা মাত্রই নির্ধারিত সময় অনুযায়ী আবার হরমুজ খুলে দেয়া হবে এবং পৃথিবীর যে তেল চলাচল 30% তেল এখান দিয়ে আসা যাওয়া করে, এটার জন্য পথ উন্মুক্ত করে দেয়া হবে। এখন আমরা যা বুঝলাম
ইরান কোনোভাবেই আর ছাড় দিবে না। আসেন আপনাদের প্রিয় মানুষকে একটু দেখাই। আহা হা, লিন্ডসে গ্রাহাম নাম শুনছেন? মার্কিন একজন সিনিয়র সেনেটর। এই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য আগে আপনাদের দিয়ে নেই। প্রথম কথা হলো, আজকে যে আমেরিকা যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, ট্রাম্পকে প্রলুব্ধ করেছে কে? এই ব্যক্তি। তিনি তাই বলেন যাহা নেতানিয়াহু বলেন, বেনিয়ামিন বা বেঞ্জামিন নেতানিয়াহু যা বলেন। বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা ইসরায়েলের সবচেয়ে কাছের মানুষ, ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু, তিনি এমন কথাও বলেছেন, স্রষ্টা ইসরায়েলের পক্ষে আছে। তিনি বলছেন ঈশ্বর তাহাই চান যাহা ইসরায়েল চায়। বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর কি কি বলা যায়? আমাদের হুজুরা তো এরকম ওয়াজের সময় বলে, কোথায় কি বলা লাগে বুঝি না, হুজুরেরা বলে খুব সুন্দর করে সুর দিয়ে বলে। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পলিটিশিয়ান, সেনেটর, কিন্তু তার সকল ধ্যান ধারণা ইসরায়েলের পক্ষে ছিল। লেবানন যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, গাজা যুদ্ধ, ইরান যুদ্ধ, অর্থাৎ ইসরায়েল আমেরিকা কর্তৃক যে যুদ্ধগুলো শেষ এই যুগের মানে লাস্ট যুগের যা যা হয়েছে সবগুলোর পেছনে এই ব্যক্তি ছিল। গাজাকে পুরোপুরি ধ্বংসের জন্য তিনি পরামর্শ দিয়েছেন, লেবাননকে পুরোপুরি দখলের পরামর্শ দিয়েছেন, ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই ব্যক্তি পরামর্শ দিয়েছেন। আহা হা হা। মাত্র একদিন আগে তিনি ছিলেন ইউক্রেনে। তিনি ইউক্রেনে গিয়ে কি করছেন? ইউক্রেনে যে ড্রোন ফ্যাক্টরি বা ড্রোন স্টোরেজ সেখানে গেছেন এবং তিনি সেখানে পরিদর্শনে গেছেন, পরিদর্শন করেছেন। পরিদর্শন করে ইউক্রেনকে বলছেন যে তোমার কোনো টেনশন নাই, রাশিয়াকে নির্মূল করার জন্য তোমাকে আরো কিছু আমরা পাঠাবো। আমি ট্রাম্পকে বলছি আরো আসবে, তুমি নত হবে না, মারো আর মরো, প্রয়োজনের সমস্যা নাই। তিনি ইউক্রেন থেকে যখন ফিরে আসলেন, হঠাৎ করে অসুস্থ হলেন, হঠাৎ করেই ওপারে চলে গেলেন বিনা টিকেটে। টিকেটও লাগলো না। তিনি অসুস্থ নন, তার কোনো বড় সমস্যা ছিল এরকম তথ্য আমেরিকার গণমাধ্যমে আসেনি। ট্রাম্পের খুব কাছের একজন নারী সাংবাদিক তিনি প্রশ্ন তুলেছেন তার মৃত্যুটা অস্বাভাবিক বলে। তিনি বলছেন তিনি যখন ইউক্রেন সফরে গেছেন এই সময়টিতে ইরান কিংবা রাশিয়া তাকে কোনো স্লো পয়জনিং করেছে, তার খাদ্যে, তার শরীরে কোনো বিশেষ বিষ প্রয়োগ করেছে, কি ঘটতে পারে তার সাথে আসলে। ট্রাম্পকে তিনি বলছেন তার ব্যাপারে শক্ত তদন্ত করতে। হঠাৎ করে তার মৃত্যু নিয়ে অনেক রকম রহস্য সৃষ্টি হয়েছে। যখন মুস্তফা খামেনি বলছেন আমরা প্রতিশোধ নেব, যখন ট্রাম্প বলছেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে পুরো মিসাইল দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, ঠিক সেই সময়টা ইরানের 3 জন প্রধান শত্রুর একজন, বুঝছেননি আন্ডারা, কি করে সম্ভব? এটা নিয়ে ইসরায়েল আর ট্রাম্প এখন টেনশনে পড়ে গেল যে তার এই হত্যাটা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। ইরান রাশিয়া বিশেষ কি ব্যবহার করতে পারে তাকে হত্যার জন্য? কারণ ইরান, আবারও বলছি, ইরানের প্রধান 3 জন টার্গেট নেতানিয়াহু, ট্রাম্প এবং এই লিন্ডসে গ্রাহাম। একটা উইকেট চলে গেল, যিনি একদিন আগে ইউক্রেন সফর করেছেন, একদিন পরে ওপারে চলে গেলেন। কি করে সম্ভব? এটা নিয়ে গবেষণা তদন্ত শুরু হয়ে গেছে। নাম্বার 2, ইসরায়েল তার ব্যাপারে খুব সফট, কারণ ইসরায়েলের যে দাবিগুলো আজকে আমেরিকা পূরণ করছে, ট্রাম্পকে বাধ্য করছে, এই ব্যক্তি অদৃশ্যভাবে ট্রাম্প তার ব্যাপারে খুব দুর্বল ছিলেন। ট্রাম্প চাচ্ছেন যুদ্ধ করবে না, কিন্তু লিন্ডসে গ্রাহাম তাকে বাধ্য করতেন। আমেরিকানরা, আমেরিকান কংগ্রেসম্যানরা, সিনেটররা এই ব্যক্তি দ্বারা খুব প্রভাবিত ছিলেন। যেখানে ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার বিরুদ্ধে এই ব্যক্তি যথেষ্ট বিষ ছড়িয়েছেন, অর্থাৎ লিন্ডসে গ্রাহাম ছিলেন চীন বিরোধী, রাশিয়া বিরোধী, ইরান বিরোধী, উত্তর কোরিয়া বিরোধী। এই 4টি দেশের প্রধান টার্গেট ছিল একজন ব্যক্তি। কিন্তু ইরান যখন ঘোষণা দিয়েছেন প্রতিশোধ নেবে, যখন ট্রাম্প ন্যাটো সম্মেলনে তুরস্ক সফর করলেন পথ পাল্টে দিয়ে, বিমান পাল্টে দিয়ে, যথেষ্ট আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন,
ঠিক মুভির মতো হঠাৎ করে 3 টার্গেটের 1 টার্গেট চলে গেল। আমরা মুভিতে দেখি না যে নায়কের পরিবার বা নায়কের বাপ মাকে যারা মেরেছেন, ধরেন 10টা গুন্ডা মিলে মেরেছে, ছোট গুন্ডা থেকে শুরু হয়, আস্তে আস্তে মূল গুন্ডা রাজীব আহমেদ শরীফ পর্যন্ত চলে আসে নাকি সিরিজ। এখন ট্রাম্প আর নেতানিয়াহু টেনশন বেড়ে গেছে, যদি তাকে বিশেষ কোনো বিষ প্রয়োগে হত্যা করা যেতে পারে, তো ট্রাম্প নেতানিয়াহু টার্গেটে আছে। এখানে রাশিয়া বা অন্য কোনো গোয়েন্দারা বিশেষ কোনো ট্র্যাপ তৈরি করেছে কিনা, বা ইউক্রেন সফরে, কারণ ইউক্রেন তো রাশিয়ারই একটা অংশ ছিল, বা ইউক্রেনের মধ্যে রাশিয়ার যথেষ্ট মানে শক্ত অবস্থান আছে, প্রকাশ্যে হোক আর এজেন্সির মাধ্যমে হোক, এখানে কোনো বিশেষ ব্যবস্থা হয়েছে কিনা, এইসব নিয়ে এখন যথেষ্ট আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় খুশির খবর, এই ব্যক্তি চরম মুসলিম বিদ্বেষী ছিলেন, বড় বড় গণহত্যার জন্য এই ব্যক্তি দায়ী ছিলেন, মুসলমানদের রক্ত তার খুব পছন্দ ছিল। মানুষ, মুসলিমরা মারা গেলে, শিশু নারীরা মারা গেলে তিনি খুব খুশি হতেন। আজ তিনি নেই। ইরান দাঁড়িয়ে আছে, লেবানন দাঁড়িয়ে আছে, মিশর দাঁড়িয়ে আছে, মিশর তো না, গাজা দাঁড়িয়ে আছে, হামাস দাঁড়িয়ে আছে, সিরিয়া মুক্তি পেয়েছে, লিন্ডসে গ্রাহাম নেই। যদি এটা অলৌকিক না হতো, অদৃশ্য না হতো, তার ভেতরে, কবরের ভেতরে কি হচ্ছে ক্যামেরা বসিয়ে দেখা যেত, আমার খুব দেখার শখ। আমরা প্রতিটা মানুষ মৃত্যুর পরে আমাদের সাথে আল্লাহ কি আচরণ করেন, এটা আমরা পৃথিবীবাসী দেখতে পারি না। আল্লাহ এই জায়গাটাকে এত অদৃশ্যভাবে রেখেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে, মাটির চলে গেছে, উপরে চলে গেছে, মিল্কি গ্যালাক্সির খবর জানে, কত হাজার গ্রহ নক্ষত্রের খবর জানে মানুষ, কিন্তু মাটির 3.5 হাত নিচের খবর মানুষ জানে না। যদি জানতো, এই পৃথিবীর কোনো মানুষ আর ভুল পথে চলতো, অন্যায় কাজ করত? কখনো শেখ হাসিনা 1400 মানুষ বা 2000 মানুষকে হত্যা করত? রাষ্ট্র ক্ষমতার জন্য এতগুলো মানুষকে মেরে তিনি না হয় ক্ষমতা থাকবেন আর 10 বছর 5 বছর, কিন্তু কবরে তার সাথে কি আচরণ করা হবে? যারাই খুনি হাসিনাকে সমর্থন করেন, আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন? যারাই খুনি হাসিনার নির্দেশে মানুষ মেরেছেন, পুলিশ, একটা পদবি, কিছু টাকা, প্রমোশন, মসজিদে মসজিদে যদি সারা জীবন তাবলিগও করে, আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে সারাদিন বসে থাকে, সারা জীবনে যদি হজ করে বসে থাকে, আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ কোরআনে বলছেন না, যারা বিনা কারণে মানুষকে হত্যা করে তাদের শাস্তি হত্যার বদলে হত্যা, তাদের কোনো ক্ষমা নেই, হজও কাজ হবে না। আমাদের এই কোটিপতিরা তারা মনে করেন যে আল্লাহ বোধহয় মাফ করে দেন। আমাদের যত সুদখোর আছেন, ঘুষখোর আছেন, রাষ্ট্রের বড় বড় কালো মানিকরা আছেন, হ্যাঁ, কালো বিড়ালরা আছেন, তারা কি করেন? তারা মনে করেন সারা জীবন যত আকাম কুকাম আছে সব করব, রাজনীতির নামে প্রচুর অর্থ বানাবো, শেষ বয়সে 10টা মসজিদ বানাবো, 5টা মাদ্রাসা বানাবো, হজ করে এসে মরে যাব, আল্লাহ মাফ করে দেবে। সেটাই বললাম, যদি এই কবরে একটা ক্যামেরা সেট করে বা একটা ছোট্ট অডিও ডিভাইস সেট করে একটু মানুষকে শোনানো যেত আসলে কি হয়, এই পৃথিবীর মানুষ ওই আত্মচিৎকার শুনলে, কোরআনের বর্ণনা অনুযায়ী কবরের আযাব বা দোজখের আযাব যদি মানুষের কানে একবার যেত, সেই মানুষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হতো। দুনিয়ার সফরটা কতদিন, লিন্ডসে গ্রাহাম কয়দিন বাঁচলেন, চলে গেলেন, কিন্তু শুরু হয়ে গেল তার খেলা। অথচ দেখেন একই দিনে মারা গেল কাতারের সাবেক আমির শেখ হামেদ। পুরো পৃথিবীতে তার হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে, চলছে তাদের দানে। নির্যাতিত নিরীহ মানুষের জন্য তার অবদান, তার ত্যাগ, তার অর্থ, তার চ্যালেঞ্জ, আমেরিকার ঘাঁটি যে কাতারে, সেই কাতার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলমানদের জন্য অনেক কিছু করেছে। দুটো মানুষের পার্থক্য কি একবার কল্পনা করেন? আমার আজকে ভিডিও যারা দেখছেন তাদের কাছে দুটো প্রশ্ন করি। আমরা খেলার জন্য আর্জেন্টিনা ব্রাজিল ভাগ হচ্ছে, এটা আমাদের ধর্মের ভিত্তিতে না। আমরা যখন কোনো মুসলিম দেশ খেলি সবার আগে প্রাধান্য দেই মুসলিম দেশকে। হয়তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা অনেক কথা বলি, এটা একটা বিনোদন, জাস্ট 4 বছর পর একবার আসে। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে যেসব লোকেরা আজকে দেশ চালাচ্ছেন কজন ইমানদার আছেন? বিগত সময় যারা দেশ চালিয়েছেন কজন লোক ইমানদার আছেন? তাদেরকে আমরা ভোট দিয়ে বানিয়েছি না? তাদের সকল ক্ষমতার জন্য কি আল্লাহর কাছে আমরা জবাবদিহি করব না? যারা ইসলামীর নামে রাজনীতি করছেন তাদের ভেতরে ইসলাম কতটা আছে? তারা ক্ষমতায় আসলে ইসলাম কতটা বিজয়ী হবে?
প্রকৃত অর্থে তারা কতটুকু ইসলামের জন্য কাজ করবেন, এই প্রশ্নগুলো আছে না? অথচ আমরা মানুষকে ধোঁকা দিতে দিতে এমন একটা পর্যায়ে যাই, কিন্তু আমাদের সর্বোচ্চ আয়ু ৮০ থেকে ৮৫ বা ৯০ ধরলাম। এই সংক্ষিপ্ত ৯০ বছরের জার্নি আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের জন্য আযাবের কারণ হচ্ছে। এগুলো ভাবলে খুব ভয় লাগে, অসম্ভব ভয় লাগে। দর্শক, ইরান হরমুজ ছাড়বে না, আমেরিকা হরমুজ ছাড়বে না। দুপক্ষ এখন ভয়াবহ একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর গালফ কান্ট্রি চাইছে এই যুদ্ধ থেকে বেঁচে যেতে, কারণ এই যুদ্ধে সর্বাধিক ক্ষতি হবে গালফ এবং ইরানের। আমেরিকা আসবে অনেক দূর থেকে উড়ে, যদিও আমেরিকার ঘাঁটিগুলো ইরান টার্গেট করছে, কোনো আরব দেশের সিভিলিয়ান স্ট্রাকচার বা সিভিলিয়ান জানমাল ধ্বংস করছে না। কিন্তু ইরান বলছে যদি আগামীতে আমেরিকার আক্রমণ ইরানে এভাবে চলতে থাকে, তখন ইরান আর শুধু মার্কিন ঘাঁটি নয়, যে দেশগুলো থেকে আক্রমণ আসবে সেই দেশগুলোকে ম্যাসিভ আকারে আক্রান্ত করবে।